ক্লাস 3 এর সকল বাচ্চাদের স্বাগত একটি নতুন ভিডিওতে। আজকে আমরা কি করব? নদীর তীরে একা। কে লিখেছেন? জীবন সর্দার। বলেছে, অনেক নদীর তীরে আমি একা একাই গিয়েছি। কেন? তাহলে অনেক নদীর তীরে কবি একা একা গেছেন। নদীর তীর বলতে পাড়। এই প্রশ্নের উত্তর একটাই, এটার একটাই উত্তর। প্রকৃতি পূর্বাভাব বলে, প্রকৃতিকে জানবে বলে। পূর্ব মানে এখানে জানার কথা বলেছে। তবে নদীর তীরে গিয়ে বসে থাকেনি। তাহলে কবি কি নদীর তীরে গিয়ে শুধু বসে থাকেননি, শুধু ঢেউয়ের ওঠানামা দেখেনি, ঢেউটা কিভাবে উঠেছে নামছে সেটা দেখেনি, করেছেন আরো ওই নদী কেমন নদী, তাহলে নদীটা কেমন সেই খোঁজ নেওয়া ছিল আমার খেলা। তাহলে কবির কি খেলা ছিল? এই নদীটি কেমন সেটার খোঁজ নেওয়া ছিল। কেন বলছি? এখন আমি ফুরসত পেলে একটা না একটা নদীর তীরে যাই। ফুরসত মানে কি? সময়। তাহলে কবি কি বলেন? সময় পেলে তিনি এখনো একটা না একটা নদীর তীরে যান বা পাড়ে যান। এবার বর্ষায় বৃষ্টি হয়েছে কম, কিন্তু শরতের পরপর কদিন ঝমঝম বৃষ্টি হতে নদীর রং পাল্টে নিল। তাহলে বর্ষায় কি বৃষ্টি কম হয়েছে, কিন্তু শরৎকালে বা শরতের সময় প্রচণ্ড বৃষ্টি হওয়াতে নদীর রূপটা কি বদলে গেছে। মানে দেখবে অনেক নদী বৃষ্টির আগে কি থাকে, স্রোত কম থাকে, জল কম থাকে, কিন্তু বৃষ্টির সময় কি তার দেখবে স্রোতটা বেড়ে যায়, তারপরে জলটা আহ কি বলবো আরো বেশি হয়ে যায়, জলের গভীরতা বেশি হয়ে যায়, এরম বলেছেন আর কি। আমার প্রিয় নদী তিনটিকে একটা ভরা ভরা দেখলাম, মানে কবির তিনটে নদীর মধ্যে একটা কবি জল ভরে গেছে। ইছামতির তীরে বসার সুযোগ ছিল না, তাই পশ্চিমে দামোদরের তীরে আমার প্রিয় ঘাট খাদিয়ানের পথে পাড়ি দিলাম। ইছামতির তীরে বসার সুযোগ ছিল না মানে ইছামতি নদী জলটা অনেকটাই বেড়ে গেছিলো, তাই তার পাড়গুলো এরকম বসার জায়গা ছিল না, বা সেরকম দেখার জায়গা ছিল না ওইখানটায়। তাই কি করেছেন তিনি? দামোদরের তীর, দামোদরের পাড়ে একটি প্রিয় ঘাট খাদিনানের পথ পাড়ি দিলাম। তাহলে খাদিনানের পথে তিনি ওখানে গেলেন। ওই ঘাটে যাওয়ার দুটি পথ, একটি বাঁধের ওপর দিয়ে হেঁটে, অন্যটি নৌকায়। তাহলে একটি হেঁটে যাওয়া যায় আর একটি নৌকা করে যাওয়া যায়। আমি হেঁটে যাওয়া ভালোবাসি, তার সেটা হবে জলের কিনার ধারে। তাহলে কবি কি পছন্দ করেন? হেঁটে যেতে। আর কিনার ধারে মানে কি? নদীর মানে পাশের যেগুলো আছে, পাশের যে জায়গাটা থাকে নদী, সেইখান দিয়ে তিনি হেঁটে যেতে পছন্দ করেন। কিন্তু সেদিন মহিষরেখা ঘাটে একটা ডিঙি পেয়ে গেলাম। ডিঙি মানে কি? নৌকার মতো, ঠিক আছে? এই মহিষরেখা ঘাটে তিনি একটা ডিঙি পেয়ে গেলেন বা নৌকা। সেই ডিঙির মাঝিকে আমি খুব চিনি। তাহলে ডিঙির মাঝিকে তিনি কবি চেনে। সে বলল, এবার কি মনে করে? চৈত্র মাসে তো এসেছিলেন। তাহলে কবি এর আগে কবে এসেছিলেন? চৈত্র মাসে। আবার এখন কি? শরৎকালে শরৎ মাসে। তখন ছিল শুকনো কাল। শুকনো কাল মানে কি? হয়তো গ্রীষ্মকাল, গ্রীষ্মকালের কথা বলেছে। দামোদর তখন অন্য রূপ, দামোদরের তখন রূপটা অন্য, মানে আলাদা টাইপের শান্ত মেজাজি। তার তীর ধরে সবজি ফসল ছিল দেখার মতো। তাহলে নদীর পাড়ে দেখবে অনেকেই ফসল লাগায় নদীর জল নিয়ে, জলের সাহায্য পেয়ে, ঠিক আছে? আর এখন জল ভরা নদী দেখতে এসেছি, আমার উত্তর সোজা। তাহলে এখন কি? এখন জল ভরা নদী তিনি দেখতে এসেছেন। তখন ছিল শুকনো, আর এখন কি? জল ভরা, তাই তিনি সেটা দেখতে এসেছেন। আর আমার উত্তর সোজা মানে সোজাসুজি সেটা বললো কবি। দামোদরের ওপর বোম্বে রোডের পুলের কাছে মহিষ বাথন। আমার পক্ষে সেখানে পৌঁছে যাওয়ার কঠিন নয়। দামোদরের ওপর বোম্বে রোড, বোম্বে রোড মানে রাস্তা আর কি, বোম্বে রাস্তা। আর সেখানে একটা পুলের কাছে আছে কি? মহিষাবাথন। তাহলে মহিষবাথন, আমার পক্ষে সেখানে পৌঁছে যাওয়া কঠিন নয়। তাহলে কবির পক্ষে সেখানে পৌঁছে যাওয়া কঠিন নয়। তাই একই নদীকে ভিন্ন ভিন্ন ঋতু দেখতে যায়, তাই কবি একই নদীকে, মানে ঋতু অনুযায়ী দেখবে নদীর রূপটা বদলায়। হয়তো শীতকালে নদীর জল কমতে থাকে, আবার বর্ষাকালে নদীর জল বেড়ে যায়, আর গরমকালে নদীর জল শুকিয়ে যায়। তাই তিনি একই নদীকে বারবার অন্যান্য ঋতুতে দেখতে যান। দেখে দেখে শিখি নদী নানা রকম দশা। তাহলে তিনি কি দেখেন? সেই নদীটা কখন কেমন বদলাচ্ছে সেটাকে তিনি দেখেন এবং কিছু শেখেন। দশা মানে কি? মানে তার রূপগুলো আর কি। দামোদরের ওপর বোম্বে রোডের পুলে সরি, ডিঙিতে বসে মাঝিকে বললাম, মনু, নৌকো খুলতে হবে না। তাহলে মাঝির নাম কি? মনু। মনুকে বললাম নৌকো খুলতে হবে না, এসো বসি, দুজনে নদীর কথা বলি। মনু আমার মুখোমুখি বসলো। বললাম, দামোদর এখন জোয়ার ভাটা খেলে না? জোয়ার ভাটা তোমরা জানো অবশ্যই, নদীর জল ওঠানামা, জল কমে বাড়ে। রূপনারায়ণ, ইছামতি দুই নদীতে জল বাড়ে কমে, জোয়ার ভাটা হয়। তাহলে
আর রূপনারায়ণ আর ইচ্ছামতি নদীতে জল ভাটা হয়। ভাটা তো লেগেই আছে। উপরে বাঁধের জল ছাড়লেই হৈ হৈ করে জল নেমে আসে। তাহলে বাঁধের জল ছাড়লে কি হয়? জলগুলো নেমে আসে। নাহলে ভাটায় ঢিলা থাকে। কিন্তু জোয়ারের জল কেরামতি দেখাতে পারে না। তাহলে জোয়ারের জল কেরামতি দেখাতে পারে না, মানে কিছু করতে পারে না। কেন? কেন আবার? নদীর মুখে গেট আছে না? তাহলে নদীর মুখে কি আছে? নদীর দেখবে, অনেক নদীতে দেখবে গেট দেওয়া থাকে। ওই গেট দিয়ে গঙ্গার জল আসা যাওয়া ঠিক হয়। তাহলে গঙ্গার জল ওই গেটগুলো দিয়েই আসা যাওয়া ঠিক হয়। ঠিক তা দেখেছি আমি। কিন্তু তাতে অসুবিধা কি? চাষের কাজ, মাছ ধরার কাজ এসব তো কমতি হয় না। তাহলে ওই জলগুলো দিয়ে কি হয়? চাষের কাজ হয়, মাছ ধরার কাজ হয়, মানে মাছ চাষের কাজ হয় আর কি। অনু চুপ করে আমার কথা শুনছিল। আমার নজরে পড়লো একটা সাদা কালো মাছরাঙা। ফটকা চুপচাপ নদীর উপর ঝুঁকে থাকা একটা গাছের ডালে এসে বসলো সেটা। তাহলে মাছরাঙাটা কি করলো? একটা নদীর ধারে গাছের ডাল ছিল, সেখানে এসে বসলো। মনু, আমি প্রশ্ন লাগালাম, নদীর ধারে এর পাখিদের দেখছি না তো, কোথায় গেল সব? কি পাখি? উল্টো প্রশ্ন তার। তাহলে মনু কি বলছে, কি পাখি? শীতের সময় সময় খঞ্জন আসবে। এখন ওটা দেখা পাবে না। মানে শীতের সময় কি পাখি আসে? খঞ্জন পাখি, কিন্তু এখন সেটা পাবে না। আর শীত নয়। উম কাদা খোঁচা সেগুলো হয়তো শীত পড়তে না পড়তেই হাজির হবে। তাহলে কাদা খোঁচা একটা পাখি হয়তো, তাই শীতে পাখিটার কথা বলেছে। কিন্তু বালিহাঁস এদিকে শীতে দেখবে না। বালিহাঁস কিন্তু এদিকে দেখা যায় না। ওই নদীর ধারের দিকে বালি, তোমরা জানো কেন? আমি তো রূপনারায়ণের চড়াই কার্তিক মাসেই সরাল দেখেছি। এখানে সরাল শব্দের অর্থ কি? বালিহাঁস। সরাল মানে কি? বালিহাঁস। সরাল হয়তো দেখতে পাবে এদিকে আর কদিন পরেই। রাতের বেলা ঝাঁক বেঁধে যায়, কিন্তু চকা কিংবা বড় জাতের হাঁস চড়ে না গেলে দেখা যাবে না। এখানে চকা মানেও সেই বালি হাঁসের কথা বলছে, কিন্তু সেগুলো হলো বড়। ঠিক আছে, সেগুলোকে কোথায় দেখা যাবে না? পাড়ে না গেলে দেখতে পাওয়া যাবে না। মনুর অভিজ্ঞতা আমার চেয়ে বেশি। আমিও দম্বার পাত্র নয়, তাহলে কবিও দম্বার পাত্র নয়। কবি কি? কবিও বলতে চাইছে, হ্যাঁ আমি দেখেছি। এই বছর দামোদরের চরে দেখা দেখেছি। চরে চকা দেখেছি। অবাক সে বলল, কোথায়? চকাও হলো একটি হাঁস। এটা একটি বড়, একটি বড় প্রজাতির হাঁস। দামোদরের চরে। দামোদরের চর মানে পাড়ে। ওই যে আসানসোল থেকে আদ্রা যাওয়ার লাইনে দামোদরের ওপর দামোদর স্টেশন সেখানে। নদী খুব চওড়া বটে, তবে জল নেই। তাই তার চড়াই চোখা দেখেছি। মানে নদীটা শুকিয়ে গেলে বা অনেক বড় নদী হলে দেখবে জলটা একদিক দিয়ে যায়, মানে আর একদিকটা একটু হয়তো একটু শুকনো থাকে। সেই পাড়টা দেখবে মাটিতে বেরিয়ে থাকে না, সেই পাড়গুলো বলেছে। কাদা খোঁচা দেখেছি। কাদা খোঁচা একটা পাখি। মিছো বক দেখেছি। বক। মনু আমার কথা শুনে হেসে ফেললো। এক নদীর অনেক রকম হয়, যেখানে যেমন মাটি তেমন তার দশা। আমাকে চমকে দিয়ে নৌকা খুলে দিল মনু। এবার তীরের গাছপালা, মাটির রং, এমনকি বছর বছর পলি জমে যে স্তর পড়েছে তার দেখা পাবো। তাই এতক্ষণ ধরে কি কবি আর মনু তারা নৌকায় বসে বসে গল্প করছিল। এখন সেটা খুলে দিয়েছে এবং সেগুলো দেখতে পাবে কবি। এখানে এই নদীর তীরে আটকে থাকা শামুক, গেঁড়ি, গুগলির খোলও দেখতে পাবো। ঠিক, এখানে গেঁড়ি মানেও গুগলি এক রকমের, খোলও দেখতে পাবো। এবার উপরে ওপারে পাখির প্রজাপতি চলাচল দেখতে পাওয়া। এখন আর কথা নয়, শুধু এক মনে দেখা। তাহলে এখন আর নৌকা ছাড়ার পর কবি কি করবেন? এখন আর কিছু কথা বলবেন না, শুধু ওই দৃশ্যগুলোকে তিনি দেখবেন। প্রকৃতিতে কি 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 হচ্ছে, নদীর তীরে কি হচ্ছে, নদীর ভিতরে কি হচ্ছে, নদীর উপরে কি হচ্ছে, সেইগুলো এখন কবি দেখবে। তো এই ছিল গল্প। কেমন লাগলো? খুবই সুন্দর একটি গল্প। তো তোমরা অবশ্যই পড়বে। এবার চলো কবি পরিচিতিটা দেখি। জীবন সর্দার, জন্ম 1935। আসল নাম তিনি কি? সুনীল বন্দ্যোপাধ্যায়। ছাত্র জীবন থেকেই ভারতের বিভিন্ন অঞ্চলের নদী নালা পাহাড় জঙ্গলের ঘুরে ঘুরে প্রকৃতির পাড় নিতে থাকেন এবং একই সঙ্গে শুরু করেন ছোটদের জন্য লেখালেখি। সত্যজিৎ রায়ের ডাকে জীবন সর্দার ছদ্মনাম সন্দেশ পত্রিকায় শুরু করেন ধারাবাহিক প্রকৃতি পড়ুয়া দপ্তর। তার উল্লেখযোগ্য বই পাখি পাখি সব। তার উল্লেখযোগ্য বই কি? পাখি সব, পাখির কাহিনী, প্রাণী ও প্রকৃতি এবং প্রকৃতির আঙিনায় পেয়েছেন রাজ্য সরকারের গোপাল ভট্টাচার্য স্মৃতি পুরস্কার। ঠিক আছে, তো কেমন লাগলো অবশ্যই বলবে। ভালো লাগলে
শেয়ার করে দেবে এবং সাবস্ক্রাইব করে নেবে চ্যানেলটা। পরের দিনের আমি প্রশ্নগুলো করে দেবো। আজকের জন্য এইটুকুই। ভালো থেকো, সুস্থ থেকো।